মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি, ঠিক সেই মুহূর্তে একটা পাগল এক হাতে মাথা চুলকাতে চুলকাতে আর অন্য হাতে শরীর চুলকাতে চুলকাতে আমাদের সামনে এসে দাঁড়ালো। ঘন চুলদানিতে ঢেকে আছে তার মুখ। আমার সামনে তার বাঁ হাতটা বাড়িয়ে দিয়ে বলল, একবার হাতটা ধরবি, একবার ভালোবাসি বলবি। আর সাথে সাথে মেয়ে আমার চিৎকার, আর সাথে সাথে কিছু মানুষ জড়ো হয়ে পাগলটাকে মারতে শুরু করলো। আমি তাদের না করা সত্ত্বেও তারা থামছিল না। মেয়ে মানুষ দেখলেই কাছে আসতে মন চায় না। আরো নানান কথা বলে মারতে লাগলো পাগলটাকে সবাই। আমি কোনো রকমে সবাইকে টেনে পাগলটাকে ছাড়িয়ে দিই, কিন্তু মেয়ে আমার আবার কান্না শুরু করায় আমি যখনই মেয়েকে ধরতে পেছন ফিরি তখনই পাগলটি কোথায় যেন গায়েব হয়ে যায়। মানুষটাকে আজ যেমন পাগল বলছি, আজ থেকে 6 বছর আগেও তেমনি পাগল বলতাম। তফাৎ শুধু এটাই, তখন আমি ওকে ফান করে পাগল বলতাম, আর আজ ও নিজের ভারসাম্য হারিয়ে সত্যি সত্যিই পাগল। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। এত বছর পর আবার এইভাবে স্বপ্নের সাথে দেখা হবে ভাবতেও পারিনি। একই কলেজে পড়াশোনা করতাম আমরা, আর সেখান থেকেই পরিচয়। ছেলেটা সবসময় চুপচাপ থাকতো। অচেনা কেউ দেখলে ওকে বোবা ভাববে, এর কোনো ভুল নেই। আমি তো ভাবতাম হয়তো কথাই বলতে পারে না। মনে মনে ভাবতাম, আহারে বেচারা, কথা বলতে না পেরেও কি সুন্দর পড়াশোনা করছে, আর আমরা সুস্থ সবল হয়েও পড়াশোনা করতে চাই না। কিন্তু সেদিন আমি অবাক হই যেদিন স্যার ক্লাসে বললেন, স্বপ্ন এই অধ্যায়টা পড়ে শোনাও তো। মনে মনে বলছিলাম, ও কি করে পড়ে শোনাবে, ও তো পড়তে পারবে না। কিন্তু তখনই আমি নিজেকে বোকা প্রমাণিত করলাম যখন দেখলাম স্বপ্ন গড়গড় করে পুরো অধ্যায় পড়ে যাচ্ছে। সেদিন ক্লাস শেষ হবার পর যে যার মতো বাসায় চলে যাচ্ছিল। আমি তখন স্বপ্নের চলে যাওয়া দেখে দৌড়ে দৌড়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। স্বপ্ন তো আমাকে দেখে যেন কাঁপছে, ঢোক গিলছে, কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। কি হলো, এমন করছেন কেন? আপনি কি ভয় পাচ্ছেন নাকি আমাকে? আমি কি বাঘ না ভাল্লুক? জি মানে কিছু বলবেন? বলছিলাম যে এত সুন্দর মিষ্টি কণ্ঠস্বর যার, সে কেন বোবা হয়ে বসে থাকে, কেন কথা বলে না? আমি কি ভেবেছিলাম জানেন? কি? আমি ভেবেছিলাম আপনি হয়তো কথাই বলতে জানেন না। ও শুধু ও? আপনি এমন কেন বলুন তো? আমি যাই, হ্যাঁ প্লিজ আমার পিছু পিছু আসবেন না। যা বাবা, এত ভাব ছেলের, আর কথাই বলবো না। কয়েকদিন পর হঠাৎ একদিন কলেজে যাবার সময় আমার রিক্সাকে একটা গাড়ি ধাক্কা দেয়, আর আমি আর আমার রিক্সাওয়ালা পড়ে গিয়ে ব্যথা পাই। তাই আমি কয়েকদিন ক্লাসে যাইনি। ক্লাসে এই নিয়ে কথাবার্তা হয়। এরপর স্বপ্ন ক্লাসের কয়েকজনকে জিজ্ঞেস করে ঘটনা কি। পরে শোনে আমার অ্যাক্সিডেন্টের খবর। আমি কয়েকদিন পর যখন ক্লাসে যাই, স্বপ্ন ক্লাস শেষে আমার মতো করেই দৌড়ে আসে আর জিজ্ঞেস করে আমার কি খবর, কেমন আছি আমি। আমি কিছুটা অভিমান নিয়েই বলি, ভালো। আর সেদিনের পর থেকেই আমাদের টুকটাক কথাবার্তা শুরু। একটা সময় আমরা দুজন খুবই ক্লোজ হয়ে যাই, কিন্তু ও কখনো আমাকে ওর পরিবারের কথা বলতে চাইতো না। আমি যতই ওকে জিজ্ঞেস করতাম এড়িয়ে যেত, তাই আমি আর জিজ্ঞেসও করি না। একটা সময় আমি বুঝতে পারলাম আমি স্বপ্নকে ভালোবেসে ফেলেছি। তাই প্ল্যান করলাম সামনে ওর জন্মদিন, আর ওর জন্মদিনের দিনই আমি ওকে প্রপোজ করব। আমার বন্ধু বান্ধবীদের নিয়ে আমি একটা প্রোগ্রামের আয়োজন করলাম ওর বার্থডেতে। আর সেই দিনই সন্ধ্যায় আমি ওকে হাঁটু গেড়ে বসে হাত বাড়িয়ে দিয়ে বলি, স্বপ্ন আমি তোকে ভালোবাসি, একবার হাতটা ধরবি, একটাবার ভালোবাসি বলবি। সবাই তখন স্বপ্নকে আমার হাত ধরতে বলছিল, আমাকে ভালোবাসি বলতে বলছিল, কিন্তু স্বপ্ন সেদিন ওই মুহূর্তে আমাকে প্রত্যাখ্যান করে ওখান থেকে চলে যায়। অতীত ভাবতে ভাবতে স্বপ্না চলে এসেছে। স্বপ্না আমার মেয়ের নাম। স্বপ্না ভয় পেয়েছে খুব স্বপ্নকে দেখে, তাই আর স্কুলে না গিয়ে বাসায় নিয়ে আসি ওকে। স্বপ্না আমার বুকে এসে মাথা রেখে শুয়ে আছে। আম্মু। জি মা বলো। রাস্তার ওই পাগলটা কাল আবার আমাদের পথ আগলে দাঁড়াবে না তো? ওটা পাগল না মা। তাহলে তোর অবস্থা ওরকম কেন? সে আমাদের সামনে এসে ওভাবে দাঁড়ালো কেন? কত নোংরা তার জামা কাপড়। আমরা তাকে নতুন জামা কাপড় কিনে দেব কেমন? তার চুল দাড়িও কেটে দিব, তাহলেই দেখবে তাকে আর এমন দেখাচ্ছে না। যদি তাকে আমরা কাল না পাই, না আসে, সবাই কত মারলো তাকে। ও আসবে মা, ও আসবে। আর আমার যে জানতেই হবে ওর এই অবস্থার কারণ কি, ওর পাগল হবার রহস্য। পরের দিন সকালে, আম্মু আম্মু আজ আমরা পাগলটাকে নতুন জামা কিনে দেব না? চুলদাড়ি কেটে দেব না পাগলটার? হ্যাঁ মা, দেখা হলেই দিব। আমরা তাকে নিয়ে মার্কেটে যাব। আচ্ছা মা যাব। তুমি তাড়াতাড়ি নাস্তা সেরে নাও, স্কুলে যেতে হবে তো।
মা মেয়ে নাস্তা করে বেরিয়ে পড়ি, কিন্তু রাস্তায় তো স্বপ্ন নেই, কোথাও নেই। তবে কি ও আর আসবে না? আম্মু, আম্মু, নেই তো সে, সে কি আর আসবে না? জানি না, চলো ক্লাসে চলো। স্বপ্নাকে নিয়ে স্কুলে যাই আমি। স্বপ্নার ক্লাস শেষ হলে বাসায় ফিরি, কিন্তু তখনও স্বপ্নকে দেখি না। তবে কি সে আর কখনো আসবে না? বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম মা মেয়ে। আসার পথে মেয়ে আমার সারা রাস্তা চোখে চোখে খুঁজেছে স্বপ্নকে, কিন্তু দেখা মেলেনি। পরের দিন আবার স্কুলে যাই, আর স্বপ্না প্রে করতে করতে যায় আজ যেন দেখা হয় আমাদের পাগলটার সাথে, কিন্তু তবুও দেখা হয় না। ক্লাস শেষ করে আসার সময় হঠাৎ স্বপ্না দৌড়ে আমার হাত ছেড়ে চলে যায়। আমি তাকিয়ে দেখি দৌড়ে স্বপ্নের কাছে যাচ্ছে, আর স্বপ্ন ওর দিকে এগিয়ে আসছে। তুমি এসেছো? জানো তোমাকে আমরা কত খুঁজেছি কাল। কাল কোথায় ছিলে তুমি? আসনি কেন কাল তুমি? স্বপ্ন স্বপ্নার দিকে তাকিয়ে আছে আর মাথা চুলকাচ্ছে। আমি ধীর পায়ে স্বপ্নর দিকে এগিয়ে গেলাম। সামনে গিয়ে দাঁড়াতেই স্বপ্ন বলে ওঠে, একটাবার হাতটা ধরবি আমার? একবার ভালোবাসি বলবি আমায়? আমি আর আমার কান্না ধরে রাখতে পারিনি। আম্মু, হাতটা ধরো না। হাতটা ধরেই চলো তাকে আমরা মার্কেটে নিয়ে যাই, চুলদাড়ি কেটে দিই, নতুন জামা কিনে দিই। আমি স্বপ্নর হাতে হাত বাড়িয়ে দিলাম, আর স্বপ্ন আমার হাতটা ধরে কাঁদতে লাগলো। প্রচুর গরম ওর শরীর, জ্বরে গা পুড়ে যাচ্ছে। তাই বুঝি গতকালও আসেনি। পরশুদিন খুব মেরেছিল সবাই ওকে, ব্যথায় জ্বরও এসে গেছে ওর। একটাবার ভালোবাসি বলবি? কি? একটাবার ভালোবাসি বলবি? বলবো, কিন্তু তার আগে তোমার আমার কথা শুনতে হবে। স্বপ্ন মাথা চুলকাতে চুলকাতে আমাকে প্রশ্ন করলো, কি কথা? আমি স্বপ্নকে বললাম, চলো আমাদের সাথে। তারপর স্বপ্নকে একটা সেলুনে নিয়ে গেলাম। ও কিছুতেই চুল দাড়ি কাটবে না। যখনই বললাম তাহলে কিন্তু বলবো না, তখনই ও এসে বসে পড়লো, চুপচাপ চুল দাড়ি কাটলো। সবাই আমার দিকে আর চোখে তাকাচ্ছে। তাকাবেই না কেন? যার গায়ে ছেঁড়া নোংরা পোশাক, সবাই যাকে পাগল বলে জানে, তাকে কিনা আমি চুল দাড়ি কাটানোর জন্য নিয়ে এসেছি। স্বপ্নর চুল দাড়ি কাটা শেষ হতেই আমার মেয়ে হাততালি দিয়ে বলতে লাগলো, আম্মু, আম্মু, পাগলটা কত সুন্দর দেখো। হ্যাঁ মা, অনেক সুন্দর। তারপর আমি আর স্বপ্নকে নিয়ে একটা মার্কেটে যাই তার জন্য ড্রেস কিনতে। আমি স্বপ্নকে কয়েকটা শার্ট, টি শার্ট আর প্যান্ট পছন্দ করে কিনে দিই, আর ওর হাতে একটা প্যান্ট এবং শার্ট দিয়ে বলি, এগুলো পরে আসো। কিন্তু ও পরবে না। আমি যখনই বললাম তাহলে কিন্তু আর ওই কথাটা বলবো না, তখনই স্বপ্ন বলে, আমি তো পরতে পারি না, আমাকে পরিয়ে দাও। আমি স্বপ্নর দিকে রাগি চোখে তাকিয়ে বলি, পরে আসো, যাও। তারপর স্বপ্ন যাচ্ছি যাচ্ছি বলে ড্রেসগুলো পরে আসে। ও যখন বাইরে বেরিয়ে আসে তখনও স্বপ্না হাততালি দিয়ে লাফিয়ে লাফিয়ে বলতে থাকে, ইয়াহু, আম্মু দেখো কত সুন্দর পাগলটা। মা, পাগল বলে না, ঠিক আছে? আচ্ছা। স্বপ্ন আমার সামনে দাঁড়িয়ে বলে, আমি পড়েছি, এখন বলো। আমি স্বপ্নকে বলি, বলবো, তবে আমার সাথে আরেক জায়গায় যেতে হবে। তারপর আমি স্বপ্নকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। ওখানে 3 জন মিলে খাওয়া দাওয়া করলাম। যদিও আমার আর স্বপ্নারই স্বপ্নকে খাইয়ে দিতে হচ্ছিল, কারণ স্বপ্ন এখন যে আর স্বাভাবিক অবস্থাতে নেই। খাওয়া দাওয়া শেষ করে স্বপ্ন আবার হাত বাড়িয়ে দিল আর বলল, একবার হাতটা ধরবি? একবার ভালোবাসি বলবি? আমি বললাম, বলবো, যদি তুমি বলো তুমি তোমার বাসায় না গিয়ে রাস্তায় থাকো কেন। স্বপ্ন কোনো কথা বলে না। আমি আবার জিজ্ঞেস করলাম, বলো তোমার বাসা কোথায়? আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। স্বপ্ন কোনোদিন আমাকে ওর বাসার কথা, পরিবারের কথা বলতো না, তাই আমার জানাও হয়নি কোনোদিন ওর বাসাটা আসলে কোথায় বা ওর বাড়ির ঠিকানা। আমি যতবারই স্বপ্নকে ওর বাসার কথা জিজ্ঞেস করি, স্বপ্ন ততবার ভয়ে কুঁকড়ে যাচ্ছে। তুমি এমন করছো কেন? আম্মু, দেখো দেখো সে যেন কেমন করছে। আমি স্বপ্নের অবস্থা দেখে অন্য কথা বলি, বাসার টপিক এড়িয়ে যাই, আর স্বপ্ন আবার স্বাভাবিক হতে থাকে। আমার আর বুঝতে বাকি নেই রহস্যটা তাহলে ওর বাড়িতেই। কিন্তু ওর পরিবারের মানুষ কি ওর খোঁজ করে না কখনো? ও যে এইভাবে ঘুরে বেড়াচ্ছে, ওর বাড়ির মানুষ কি জানে? এখন কি করব ওকে আমি? ও তো বাসার ঠিকানাও বলছে না, আর এইভাবে ওকে রাস্তায় ছেড়ে দেওয়াও তো ঠিক হবে না। একা একা বিড়বিড় করে বলতে লাগলাম আমি। আর অমনি আমার মেয়ে বলে উঠল, আম্মু, ওনাকে আমাদের বাসায় নিয়ে যাই চলো। তারপর তার বাসার কথা বললে আমরা তাকে বাসায় দিয়ে আসব। কথাটা মন্দ বলেনি যদিও, কিন্তু ওকে কি আমাদের সাথে নেওয়া ঠিক হবে?
যদি ফ্ল্যাটের কেউ কিছু বলে, আবার ওকে রাস্তায় ছেড়েও তো যেতে পারি না। তাই আমি আর স্বপ্নকে আমাদের সাথে আমাদের বাসায় নিয়ে আসলাম। যেহেতু বাসায় আমি আর স্বপ্নাই থাকি, তাই কেউ কিছু বলারও নেই। আর নতুন ফ্ল্যাট, কেউ আমার পরিবারের কাউকে চেনেও না। আর অন্য ফ্ল্যাটের কেউ কিছু বললেও বলবো আমার কাজিন হয়ও। বাসায় নিয়ে আসলাম স্বপ্নকে। স্বপ্ন শুধু চারপাশ তাকিয়ে তাকিয়ে দেখছে। বাসায় আসার পরই পাশের ফ্ল্যাটের ভাবি আমাকে জিজ্ঞেস করে, কে উনি ভাবি? আমি কিছু বলে ওঠার আগেই আমার মেয়ে স্বপ্নের একটা হাত জড়িয়ে ধরে উত্তর দেয়, আমার বাবা। কথাটা বলেই স্বপ্নকে হাত ধরে টেনে রুমে নিয়ে যায়। আমি কোনো কথা বলার আগেই আমাকেও আবার এসে টেনে নিয়ে যায়। ভাবি বলে ওঠেন, অনেকদিন পর বাবা মাকে একসাথে পেয়েছে তো মেয়ে, সেই জন্য অনেক খুশি। যান, ভেতরে যান। আমি ভেতরে এসে স্বপ্নাকে জিজ্ঞেস করলাম, তুমি এমন কথা বললে কেন আন্টিকে? ইনি তোমার বাবা হয়? তোমার বাবা এসে শুনলে রাগ করবে না? যখন আসবে তখন তো তিনি আর থাকবেন না, সুস্থ হয়ে বাসায় চলে যাবেন, তাই বাবা রাগও করবেন না। বাবা আসলে এই আন্টিদের কি বলবে পরে? এই আন্টিদের কিছু বলাই লাগবে না। বাবা আসার আগেই আমরা আবার বাসা চেঞ্জ করে ফেলবো। এত বুদ্ধি না? কিন্তু তাকে বাবাই কেন বললে? আর কিছুও তো বলা যেত, তাই না? যেত, কিন্তু আমার তাকে বাবা ডাকতে ইচ্ছে করেছে, তাই ডেকেছি। আর কিছু বলতে চাই না। এইটুকু মেয়ে আর এত পাকা কথা। তুমি থাকো, আমি বাবাকে নিয়ে পাশের রুমে গেলাম। এদিকে আমি ভাবতে লাগলাম, বাসায় তো নিয়ে এলাম স্বপ্নকে, কিন্তু ওর বাসার ঠিকানা জানবো কি করে? আর কি করেই বা জানবো ওর এই পরিণতির কারণ কি? তিনজন গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। স্বপ্ন আর স্বপ্না দুজন মিলে হাসছে আর খেলছে। স্বপ্নর কথার মাঝে কি নিষ্পাপ ছায়া। ছেলেটা এত মেধাবী ছিল, এত সুন্দর ছিল, কি হলো হঠাৎ ওর সাথে যে ও এমন হয়ে গেল? সন্ধ্যা হয়ে গেছে। স্বপ্না আর স্বপ্ন বসে আছে। স্বপ্না বায়না ধরেছে, স্বপ্নকে বলছে স্বপ্নার চুল বেঁধে দিতে। স্বপ্নও চেষ্টা করছে বারবার, কিন্তু কিছুই করতে পারছে না। আর তাতে স্বপ্না হেসে যাচ্ছে হাততালি দিয়ে, আর স্বপ্নও হাসছে। আমিও দুজনের কাছে গিয়ে বসলাম। আমাকে দেখেই স্বপ্ন আমার চোখের দিকে এক নজরে তাকিয়ে রইল। আমি ওকে করে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার বাসা কোথায় বলো তো? স্বপ্ন চুপ করে আছে। আমি আবার জিজ্ঞেস করলাম, বাসায় তোমার কে কে আছে বলো তো? স্বপ্ন এবারও চুপ। আমি আবার স্বপ্নকে জিজ্ঞেস করলাম, তোমার এই পরিণতির কারণ কি? স্বপ্ন এবারও চুপ। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, বলবে না তাই না? স্বপ্ন আমার দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, একবার হাতটা ধরবি, একটাবার ভালোবাসি বলবি? ওর নিষ্পাপ মুখটা দেখে কিছুতেই মনকে সান্ত্বনা দিতে পারছি না। চোখের জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমি উঠে চলে এলাম অন্য রুমে। স্বপ্ন আর স্বপ্না দুজন বসে আছে। রাতে তিনজন রাতের খাবার খেলাম। তারপর আমি স্বপ্নকে পাশের রুমে বিছানা করে দিলাম। ওকে বললাম, তুমি এখানে রাতে ঘুমিও, আমি আর স্বপ্না পাশের রুমেই আছি, কিছু লাগলে আমাদের ডেকো। স্বপ্ন আচ্ছা বলে শুয়ে পড়ল। পরের দিন সকালে স্বপ্নকে নিয়ে বেরিয়ে পড়লাম। স্বপ্নার স্কুলে যাচ্ছি আমরা। ভাবলাম যদি রাস্তায় ওর পরিচিত কেউ দেখে ওকে চেনে, তাহলে আমার সুবিধে হবে সবকিছু জানতে। কিন্তু কেউই ওকে চিনল না। যারা পাগল হিসেবে চিনে তারা একটু আর চোখে তাকালেও কেউ বলার সাহস পায়নি ও কি সেই পাগল কিনা। স্বপ্নাকে নিয়ে স্কুল থেকে বাসায় ফিরলাম। বিকেলে খাওয়া দাওয়া সেরে আবার বের হলাম স্বপ্নকে নিয়ে হাঁটতে, কিন্তু কেউ চেনে না ওকে। সন্ধ্যায় বাসায় ফিরে এলাম। রাতে স্বপ্না বলছে, আম্মু আম্মু বাবার সাথে কয়টা পিক আপলোড করি তোমার ফেসবুকে। তখন আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি একটা ফেক আইডি খুললাম আর ওর আইডি থেকে দুটো গার্লস গ্রুপে অ্যাড দিলাম। তারা কনফার্ম করলে আমি স্বপ্না আর স্বপ্নের কিছু পিক আপলোড করলাম আর ওখানে ক্যাপশন দিয়ে লিখলাম, বাবা আর মেয়ে, তোমরাও তোমাদের মেয়ে এবং মেয়ের বাবার পিক কমেন্টে দাও পুরা। আমার প্ল্যানটা ছিল এরকম যে যদি স্বপ্নর কোনো মেয়ে রিলেটিভ এই গ্রুপে থেকে থাকে তবে সে আসলেই রেসপন্স করবে স্বপ্নকে দেখে। আর যেহেতু গ্রুপ দুটোতে দূর দূরান্তের অনেক মানুষ অ্যাড আছে, পিকগুলো আপলোড করার পর অনেকেই তার মেয়ে এবং বরের ছবি দিচ্ছে কমেন্টে, কিন্তু কেউ কমেন্ট করছে না যে ওকে চেনে। কিছুক্ষণ পর আমি স্বপ্ন আর স্বপ্নাকে ফ্রেশ হয়ে খেতে আসতে বললাম।
তিনজন মিলে খেতে বসলাম। স্বপ্ন এতটাই অসুস্থ হয়ে গেছে যে ও নিজের খাবারটাও নিজে হাত দিয়ে খেতে পারে না ঠিক মতো। ওর হাত কাঁপে, খাবার পড়ে যায়, কথাও ঠিক মতো বলে না, শুধুমাত্র ওই 2টা লাইন ছাড়া, একটাবার হাতটা ধরবি, একটাবার ভালোবাসি বলবি, এছাড়া আর কোনো কথাও ঠিক মতো বলে না। মনে মনে ভাবলাম আগামীকাল স্বপ্নকে নিয়ে ক্লিনিকে যাব, ভালো একটা ডাক্তার দেখাবো। খাওয়া দাওয়া শেষ করে স্বপ্নকেও রুমে বিছানা করে দিয়ে আসলাম। কিছুক্ষণ পর আমি আর স্বপ্না শুয়ে আছি। ভাবলাম দেখি কেউ কমেন্ট করেছে কিনা। অনেকগুলো কমেন্ট চেক করে দেখি একটা মেয়ে কমেন্ট করেছে, স্বপ্ন স্বপ্ন আর এই মেয়ে বাবা মেয়ে কি করে হয়? স্বপ্ন তো আমার স্বামী, ওকে আমি পাগলের মতো খুঁজছি। আপনি আমার মেসেজ সিন করেন, আমি আপনাকে অনেকগুলো মেসেজ দিয়েছি। আমি ইনবক্সে ঢুকলাম, মেসেজগুলো সিন করলাম আর মনে মনে ভাবতে লাগলাম, স্বপ্ন বিয়ে করেছে? যদি বিয়ে করে থাকে তাহলে ওর এই অবস্থা কেন? আমি মেয়েটার কাছে প্রমাণ চাইলাম, ওরা যে হাজব্যান্ড ওয়াইফ তার প্রমাণ। মেয়েটা যা তা আমাকে গালাগাল করে মেসেজ দিচ্ছে আর বলছে, আমার স্বামীকে কোথায় রেখেছিস বল, কোথায় আটকে রেখেছিস? আমি ওকে খুঁজে খুঁজে পাগল প্রায়, কোথায় না খুঁজেছি আমি ওকে। আর শেষমেশ কিনা তুই আমার স্বামীকে গ্রাস করেছিস। তুই এক্ষুনি বল কোথায় আছে আমার স্বপ্ন, আমি ওকে কাল সকালেই নিয়ে আসতে যাব। যত পারছে অকথ্য ভাষায় গালিগালাজ করছে আর আমি বারবার প্রমাণ চাইছি, ওরা যে স্বামী স্ত্রী তার প্রমাণ দিতে। যদি প্রমাণ দিতে পারে তাহলে বলেছি কাল আমি স্বপ্নকে নিজে ওর কাছে পৌঁছে দিব। কিছুক্ষণ পর মেয়েটা বলে, ওকে আমি আমাদের দুজনের পিক দিচ্ছি, ওয়েট। আমি পিকের অপেক্ষা করছি। কিছুক্ষণ পর মেয়েটা সত্যি সত্যি স্বপ্ন আর ওর অ্যাটাচ পিক দেয়। আমি দেখে অবাক না হয়ে বরং বিশ্বাসই করি, কারণ এত বছর কেউ কি করে আর বিয়ে না করে থাকে। পিক দেখে মেয়েটাকে বললাম, ঠিক আছে আপনি আপনাদের বাসার ঠিকানা দেন। কিন্তু মেয়েটা ঠিকানা দিতে নারাজ, সে আমার ঠিকানা চায়। আমিও নাছোড়বান্দা, বলে দিয়েছি তার ঠিকানা দিলেই শুধুমাত্র সে স্বপ্নকে পাবে। আমি নিজে এসে স্বপ্নকে দিয়ে যাব, নয়তো আমি স্বপ্নকে দিব না। এই বলে অফলাইনে চলে এলাম আমি। তারপর স্বপ্নর রুমে গিয়ে স্বপ্নকে ডেকে তুললাম। স্বপ্ন উঠে বসলে আমি স্বপ্ন আর মেয়েটার অ্যাটাচ পিক স্বপ্নকে দেখাই আর জিজ্ঞেস করি, এটা তোমার বউ? স্বপ্ন কিছুক্ষণ ছবির দিকে তাকিয়ে থেকে চিৎকার করে ওঠে, মোবাইল ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চেঁচামেচি করতে থাকে আর তারপর চিল্লাচিল্লি করতে করতেই অজ্ঞান হয়ে যায়। আমি স্বপ্নকে ডাকি কিন্তু স্বপ্ন ওঠে না। পানি ছেটা দিই, তাও ও জাগে না। এই রাতে আমি একটা একা মেয়ে মানুষ কিভাবে ওকে হসপিটালে নিয়ে যাই ভাবতে ভাবতে মনে পড়ে আমার এক ডাক্তার বান্ধবীর কথা। ওকে ফোন দিয়ে বলি ব্যাপারটা। ও আমাকে বলে, ওই মেয়ের সাথে ওর কোনো রকমের দ্বন্দ্ব হয়েছে নিশ্চিত, তাই ও শক খেয়েছে ওই মেয়ের ছবি দেখে। তুই কিছুক্ষণ অপেক্ষা কর, দেখ কি হয়, জ্ঞান ফিরলে তো ফিরলই, নয়তো আমি আসছি, টেনশন নিস না। এতক্ষণে স্বপ্নাও ঘুম থেকে জেগে স্বপ্নের রুমে এসে স্বপ্নকে দেখে। আমার চিল্লাচিল্লিতে কান্না করে করে স্বপ্নকে ডাকতে থাকে। কিছুক্ষণ ডাকাডাকি করার পর, দোয়া দরুদ পড়ার পর স্বপ্নের জ্ঞান ফেরে। স্বপ্নের জ্ঞান ফিরতেই আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করি, তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো তোমার? আর স্বপ্না তো স্বপ্নের বুকে ঝাঁপিয়ে পড়ে জিজ্ঞেস করে, বাবা তোমার কিছু হয়নি তো? তুমি ভালো আছো বাবা? স্বপ্ন এক ধ্যানে আমাদের দিকে তাকিয়ে থেকে উত্তর দেয়, আমি ঠিক আছি, চিন্তা করো না। স্বপ্নাকেও জড়িয়ে ধরে আদর করতে থাকে। তারপর সকাল হলে আমি অনলাইনে ঢুকে দেখি ওই মেয়ের অনেকগুলো মেসেজগুলো দেখে আমি আবার বলি, আপনি ঠিকানা দিলে আমি সত্যি সত্যি ওকে আপনাদের বাসায় নিয়ে আসব। শেষমেশ মেয়েটা আমাকে ওদের বাসার ঠিকানা দেয়, মানে স্বপ্নর বাসার ঠিকানা। আমি স্বপ্নকে আর স্বপ্নাকে নাস্তা খাইয়ে রেডি করি। আম্মু আজ স্কুলে যাব না? না মা, আজ স্কুলে যাব না। কোথায় যাচ্ছি তাহলে আমরা? এই পাগলটাকে নিয়ে তাদের বাসায় যাব। তুমি বাবাকে পাগল বলছো কেন? চুপচাপ চলো, কোনো কথা বলো না। আমি স্বপ্ন আর স্বপ্নাকে নিয়ে রওনা দিলাম স্বপ্নদের বাসার উদ্দেশ্যে। অনেকক্ষণ জার্নির পর এসে পৌঁছেছি স্বপ্নদের গেটের সামনে। আমি এক হাত দিয়ে ধরেছি স্বপ্নের হাত, অন্য হাতে স্বপ্নার হাত। তারপর এগিয়ে যাচ্ছি স্বপ্নদের বাসার ভেতরে। বাসায় ঢুকতেই স্বপ্নর মা স্বপ্নের দিকে এগিয়ে আসে।
আসে ওই মেয়েটাও, যে নাকি স্বপ্নের বউ বলে নিজেকে পরিচয় দিয়েছে। আর তার কিছুক্ষণ পরই ভেতর থেকে অনেকগুলো ছেলে এসে হাজির হয় আর স্বপ্নকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। স্বপ্না কাঁদতে কাঁদতে বলে, বাবাকে এইভাবে টেনে নিচ্ছ কেন? বাবা ব্যথা পাবে তো। আমি অবাক হয়ে স্বপ্নর মাকে বলি, এইভাবে টেনে নিচ্ছে কেন তারা ওকে? স্বপ্নের বউ আমাকে উত্তর দেয়, যদি নিজেদের ভালো চাস তাহলে এখান থেকে চলে যা। স্বপ্ন আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে স্বপ্না কাঁদছে, আমার বাবাকে ছাড়ো, আমার বাবাকে ছাড়ো। কি সব বলছেন এগুলো? যা শুনেছিস ঠিকই শুনেছিস। অনেক ধন্যবাদ ওকে আমাদের কাছে এনে দেওয়ার জন্য। কতই খুঁজেছি আমরা ওকে। পাগলটাকে খুঁজতে খুঁজতে দিশেহারা হয়ে গিয়েছিলাম। মা, আপনার সামনে এমন করছে সবাই আপনার ছেলের সাথে, আপনি কিছুই বলবেন না? আমি স্বপ্নের মায়ের মুখের বিশ্রী রকমের হাসিটা দেখে অবাক হই। আরও অবাক হই যখন বলে যে যা ওকে নিয়ে বিছানায় বেঁধে একটা ইঞ্জেকশন দিয়ে দে। আপনার কি মাথা ঠিক আছে? কিসের ইঞ্জেকশন? আর ওকে বাঁধবে কেন বিছানায়? তারপর মেয়েটা উত্তর দেয়, তুই কি যাবি নাকি তোকে ওর মতো অবস্থা করব? ওর মতো অবস্থা মানে? ওকে তো পাগল আমরাই করেছি। ওই যে দেখছিস না, যেই ছেলেগুলো ওরা ওরা সৎ ভাই, আর উনি ওর সৎ মা, আর আমি ওর এই মায়ের বোনের মেয়ে। আমরা সবাই মিলেই ওর এই অবস্থা করেছি। ওর মা তো মরেছে সেই কবেই। ওর বাবা আমার খালাকে তার আগের ঘরের ছেলেদের সহ বিয়ে করেছে। বুড়াও মরেছে, তবে বুড়ার মরার আগে তার নিজের ছেলেকেই সব সম্পত্তি লিখে দিয়ে গেছে। বুড়া যদি এমন না করতো তাহলে আর তার ছেলের এই দশা আমাদের করা লাগতো না। তাই তো বাধ্য হয়ে বেচারার এই হাল করতে হয়েছে আমাদের। শুনেছিস? শান্তি হয়েছে তোর? তুই এবার আসতে পারিস। আর নয়তো তোকে আর এই মেয়েকেও ওর মতো অবস্থা করব। আর খবরদার, কোনো কথা যেন বাইরের কেউ না জানে, তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ হবে তোদের, আর সাথে স্বপ্নেরও। আমি মেয়েটার সামনে হাত জড়ো করে বলি, ওরা যেন স্বপ্নকে ছেড়ে দেয়, আর স্বপ্নকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। ওর লাগবে না কোনো জায়গা সম্পত্তি, তোমরাই সব ভোগ করো। মেয়ে বলে, কাঁচা কাজ আমরা করি না, ও তিলে তিলে মরবে, আর মরে গেলেই সব আমরা ভোগ করব। ও তোমাদের সব লিখে দেবে, তোমরা কাগজপত্র তৈরি করো। আমরা অনেক বলেছি, ও দেবে না লিখে, এই জন্যই তো ওর এই অবস্থা, ওর এই দশা। তোরা যাবি না তাহলে? ওই ওদেরও ধর। না না না, যাচ্ছি যাচ্ছি। স্বপ্নের জন্য আমরা কেন আমাদের ক্ষতি করব? তেমন কেউ না আমার যে ওকে উদ্ধার করতেই হবে। একসাথে পড়েছি এক সময়, এই যা, আমরা যাচ্ছি। এই বলে আমি স্বপ্নাকে নিয়ে চলে এলাম। স্বপ্ন আমার দিকে চেয়ে আছে অপলক দৃষ্টিতে, আর স্বপ্না কাঁদছে, বলছে, বাবাকে নিয়ে যাই চলো না আম্মু, বাবাকে নিয়ে যাই চলো। কিন্তু আমি রাস্তার দিকে হাঁটা শুরু করলাম, পেছন ফিরে আর তাকালাম না। রেখে এলাম স্বপ্নকে মানুষরূপী অমানুষদের হাতে। স্বপ্না কাঁদছে, বাবাকে রেখে যাব না, বাবাকে রেখে যাব না বলে। রাস্তায় এসেই স্বপ্নার হাত থেকে মোবাইলটা নিলাম। যেই মোবাইলটা বাড়িতে ঢোকার আগেই ভিডিও ক্যামেরা অন করে আমি স্বপ্নার হাতে দিয়েছিলাম, আর ওকেই বলে দেখেছিলাম বাসায় ঢুকতেই তুমি সবাইকে একটু একটু করে ভিডিও করবে, যে যে সামনে আসবে সবাইকে। আর তারা যা যা বলেন সবই যেন রেকর্ড হয়, কিন্তু কেউ যেন না বুঝে। আর এটা একটা গেম, যদি তারা বুঝে যায় তুমি তাদের সব ভিডিও করছো, তাহলে কিন্তু আমরা গেমে হেরে যাব, আর তোমার বাবাকে সুস্থ করতে পারবো না। কিন্তু যদি আমরা জিতে যাই তবেই তোমার বাবাকে আমরা সুস্থ করতে পারবো। মেয়ে আমার সবটুকু বুঝে নেয়, আর যেই পরিস্থিতিতেই হয়ে যাক না কেন মোবাইল ফেলেনি হাত থেকে। আর এমনভাবে রেখেছে কেউ বোঝার ক্ষমতাও করেনি যে ও এমন কিছু করতে পারবে। মোবাইলে এতক্ষণে সব রেকর্ড হয়ে গেছে। তাই আমি আর দেরি না করে থানায় চলে গেলাম স্বপ্নাকে নিয়ে। ও বারবার ওর বাবাকে নিয়ে আসতে চাইছে। আমি বললাম, এখনই তোমার বাবাকে আমরা উদ্ধার করব। তারপর পুলিশকে ভিডিওটা দেখাতেই তারা কয়েকজন আমার সাথে চলে আসলেন স্বপ্নদের বাসায়। যেই ভাবনা সেই কাজ। পুলিশ ততক্ষণে বাসার সবাইকে গিয়ে হাতে নাতে ধরেন আর স্বপ্নকে উদ্ধার করেন। যেহেতু প্রমাণ আমাদের হাতে, সেহেতু এদের তো রক্ষে নেই। স্বপ্নর সৎ মা খুব কান্নাকাটি করে, স্বপ্নকে মাফ করে দিতে বলে, কিন্তু স্বপ্ন কোনো কথা বলে না। পুলিশ সবাইকে ধরে নিয়ে যান। স্বপ্না দৌড়ে স্বপ্নকে জড়িয়ে ধরে।
আর বলতে থাকে, চলো বাবা, তুমি আমাদের সাথেই চলো, এখানে তোমার আর থাকতে হবে না, ওরা তোমাকে মেরে ফেলবে, তুমি আমাদের সাথে আমাদের বাসায় থাকবে। কিন্তু তোমার আব্বু যে রাগ করবেন মা। আমি স্বপ্নর মুখে এমন স্বাভাবিক কথা শুনে ওর দিকে ঘুরে তাকালাম। তোমার আব্বু তোমার আম্মুকে খুব বকবেন। কিচ্ছু হবে না, আব্বু তো কখনো আসেই না, আসলে আমরা সবাই একসাথে থাকব। আব্বু আসে না মানে? ও কি বলছে এগুলো? তুমি সুস্থ হয়ে গেছো? স্মৃতিশক্তি ফিরে পেয়েছো তুমি? জানি না কি হয়েছিল আমার, তবে আমি গতকাল রাতে যখন হঠাৎ তোমাকে সামনে দেখতে পাই তখন অবাক হয়ে যাই আর বোঝার চেষ্টা করি আমি কিভাবে তোমার কাছে এলাম, কিন্তু তোমাদের কিছুই বুঝতে দিইনি। তার মানে তুমি ওই মেয়ের ছবি দেখেই স্মৃতিশক্তি ফিরে পেয়েছো আর আমাদের বুঝতে দাওনি? হ্যাঁ, এভাবে চলে আসলে যে চুপচাপ আমার সাথে, যদি আমি তোমাকে ফেলে চলে যেতাম? আমার এই বিশ্বাসটা ততক্ষণে হয়ে গিয়েছিল যে তুমি আমায় একা ফেলে যাবে না। পরিবারের কথা কেন লুকিয়েছিলে আমার কাছে? যদি না লুকাতে তাহলে হয়তো আজ তোমার এই অবস্থা হতো না। এমন জঘন্য একটা পরিবেশে বাস করছিলাম যে কিছু বলার মতো ভাষা ছিল না। সেদিন আমাকে গ্রহণ করলে না কেন? কেন ধরলে না আমার হাত? আমি তো তোমাকে এখান থেকে বের করে নিয়েও যেতে পারতাম, এখন যেমন বের করলাম। চাইনি এমন একটা জঘন্য জীবনে তোমাকে জড়াতে, যেখানে সৎ মা এবং তার ছেলেপেলের সব রাজত্ব। যাকে ভালোবাসি তাকে কিভাবে এই নরকে নিয়ে আসি বলো? যেখানে নিজের বাবাও হয়ে গিয়েছিল পর, কিন্তু মৃত্যুর আগে তিনি তার ভুল বুঝতে পারেন, কিন্তু তখন খুব দেরি হয়ে যায় আর তুমিও হারিয়ে যাও জীবন থেকে। যাকগে, এখন তো সুখে আছো। আমার সাথে নিজেকে জড়ালে কোনোদিনও সুখী হতে পারতে না। আমার একলা জীবন, একলাই বেশ। ওই মেয়ে তোমার বউ না? না, আমার সাথে তার বিয়ে দিতে চেয়েছিল আমার সৎমা, কিন্তু আমি বিয়েটা করিনি। আর ওদের সব ষড়যন্ত্র টের পেয়ে যায় বলে ওরা আমাকে এইভাবে তিলে তিলে মেরেছে। আমার শরীর অবশ করে ফেলতো ইঞ্জেকশন দিয়ে, কিন্তু কিসের ইঞ্জেকশন ছিল তা আমি জানি না। ওগুলো ছিল তোমাকে পাগল বানানোর ইঞ্জেকশন, আর আমি তোমাকে পাগল অবস্থাতেই রাস্তাতে পেয়েছি। কিন্তু তুমি বাসা থেকে পালালে কি করে? আমি সাহেবকে বের করে দিয়েছিলাম মা। কে আপনি? আমি এই বাসায় কাজ করতাম মা। আমি সাহেবের এমন অবস্থা দেখে সহ্য করতে পারছিলাম না, তাই তাকে বাসা থেকে সুযোগ করে বের করে দিয়েছিলাম, যাতে পাগল হয়ে রাস্তায় ঘুরে ঘুরে হলেও যেন বাকিটা জীবন বেঁচে থাকতে পারে। আর যদি কোনো ভালো মানুষ রাস্তা থেকে তুলে নিয়ে চিকিৎসা করে ভালো করে, তাহলে হয়তো তার ভাগ্য। আপনার উপকার আমরা সারা জীবন মনে রাখবো খালা। সাহেবকে দেখে রেখো মা, আমি ওই পাশের বাসায় কাজ করি এখন, এই বাসা ছেড়ে দিয়েছি। ভালো থেকো তোমরা। স্বপ্ন খালাকে জড়িয়ে ধরলেন, খালাও মাথায় হাত রেখে দোয়া করে গেলেন। আমিও স্বপ্নার হাত ধরে স্বপ্নাকে বললাম, এবার চলো আমরাও যাই। বাবাকে নিয়ে যাব না আমরা আম্মু? তোমার বাবা যাবে না মা। বাবা, তুমি যাবে না? তোমার মা আমাকে নিবে না মা? তোমার মা আমার হাতটাও ধরবে না আর কোনোদিন, বলবেও না ভালোবাসি। তোমার আব্বু যে রাগ করবে। সুস্থ হবার পর হাতটা বাড়িয়েছ একবারও? বলেছ একবারও ভালোবাসি বলতে? অন্যের বউয়ের হাত ধরার অধিকার যে আমার নেই, আর অন্যের বউয়ের মুখ থেকে ভালোবাসি শোনারও যে অধিকার আমার, কিন্তু নিজের ভালোবাসার মানুষের হাতটা ধরার অধিকার তো আছে নাকি? নিজের ভালোবাসার মানুষের মুখ থেকে ভালোবাসি শোনার অধিকার তো আছে। মানে মানে আমি অন্যের বউ নই? কি? জি। তাহলে স্বপ্না? স্বপ্না আমাদের নাবিলার মেয়ে। ওই যে নাবিলা, আমরা যে একসাথে পড়তাম। তোমার বান্ধবী? হ্যাঁ। নাবিলা জাফরকে গোপনে বিয়ে করেছিল, কিন্তু জাফর পরে ওই বিয়ে অস্বীকার করে। কিন্তু ততদিনে নাবিলা জাফরের সন্তানের মা হতে চলেছিল। ও চাইছিল না যে ওই সন্তানের কোনো ক্ষতি হোক। নাবিলার পরিবার বাচ্চাটাকে নষ্ট করতে বলেছিল, কিন্তু নাবিলা তা করেনি। পরে ওর বাবা মাকে ও বলে ও এই সন্তানকে পৃথিবীর আলো দেখাবে। হয়তো সন্তান দুনিয়ার মুখ দেখলে জাফরের মন গলে যাবে। জাফরের পরিবারকেও জানানো হয়েছিল সব।
তারা বলেছিল তাদের ছেলে বউ নিয়ে না এলে তাদের কিছু করার নেই। পরে নাবিলা একটা কন্যা সন্তানের জন্ম দেয়, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বাচ্চাটাকে কোলে নেওয়ার আগেই ও এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। নাবিলার বাবা মা নিজেদের মেয়েকে হারিয়ে বাচ্চাটাকে অপয়া বলে গালিগালাজ করতে থাকে আর এতিমখানায় দিয়ে আসতে চায়। আর সেদিন আমি ওই নিষ্পাপ বাচ্চাটাকে বুকে টেনে নিই আর হয়ে যাই ওর মা। তুমি জানোই তো আমার বাবা নেই, হুট করে মাও একদিন আমাদের দুজনকে ছেড়ে চলে যান। এতিম হয়ে যাই আমরা। তারপর যাতে কেউ আমাদের দিকে আঙুল তুলতে না পারে সেই জন্য আমরা মা মেয়ে আমাদের জায়গা বাড়ি বিক্রি করে এলাকা ছেড়ে অন্য জায়গায় এসে পাড়ি জমাই। এই তো চলছে আমাদের মা মেয়ের জীবন। আর বিয়ে, ওটা আর হয়নি আমার দ্বারা। আমার কথাগুলো শুনে স্বপ্ন আমার আর স্বপ্নার দিকে ওর হাত দুটো বাড়িয়ে দিল আর বলতে লাগলো, একটাবার হাতটা ধরবি আর ভালোবাসি বলবি। আমি আর স্বপ্না দুজন স্বপ্নর হাত দুটো ধরলাম। স্বপ্ন স্বপ্নাকে আর আমাকে বুকে নিয়ে জড়িয়ে ধরলো আর আমি আর স্বপ্না কাঁদতে কাঁদতে স্বপ্নকে বলতে লাগলাম, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।